আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেই সব কিছুর তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরণ আর অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থায় দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ক্যান্সারের প্রতিরোধ, এবং আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মেডিকেল অনকোলজির সহকারী অধ্যাপক এবং ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য আপনারা পরামর্শ পেতে ফোন করুন 982405 নম্বরে। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টরস অন কলে। ধন্যবাদ আপনাকে এবং যমুনা টিভিকে। আমরা আজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, ক্যান্সার, যার নাম শুনলে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় আমাদের মাঝে। তো ক্যান্সার নিয়ে এত আতঙ্ক কেন, সেটা আমরা অবশ্যই জানবো, তবে তার আগে একটু ছোট করে জেনে নিতে চাই যে ক্যান্সার আসলে কি। ক্যান্সার আসলে সহজ ভাষায় আমরা বলতে গেলে ক্যান্সার একটা অ্যাবনর্মাল সেলুলার প্রলিফারেশন, মানে আমাদের শরীরে নর্মালি সেল প্রলিফারেশন হতেছে, সেল তৈরি হইতেছে, সেল শেড হচ্ছে আমাদের শরীরে। এটা আমরা বুঝতেছি না, এটা আমাদের সৃষ্টিগত একটা তত্ত্বই আছে। কিন্তু এই প্রক্রিয়াটা যদি অস্বাভাবিক হয়ে যায়, একটা টিউমার হয়েছে, আমরা অনেকেই দেখেছি অনেক টিউমার নিয়ে বসে আছে। আমরা টিউমারটাকে আমরা দুইটা ভাগে যদি ভাগ করি, একটা টিউমার, আমরা টিউমার শব্দটা বুঝি, এটা পিণ্ড। এই পিণ্ডটাকে যদি আমরা দুইটা ভাগে, একটা হলো বিনাইন, যেটা জেন্টাল, কোনো ক্ষতি করে না, আর একটা হচ্ছে ম্যালিগনেন্ট। ম্যালিগনেন্টের পার্টটা হচ্ছে ক্যান্সার। এই বিনাইন পার্টটা যখন ম্যালিগনেন্ট হয়ে যায়, তখন এর যে প্রলিফারেশন, এর যে মানে সেলুলার ডিভিশন যেটা হতে থাকে, জ্যামিতিক কোষ বিভাজন যেটা হয়ে জ্যামিতিক হারে হতে থাকে, এটা হতে হতে এমনভাবে বর্ধিত হয়, এটা বড় হতে 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 ফেটে যায়। যদি আমরা ট্রিটমেন্টে যদি ওই সময় না যেতে পারি, এইটা ছড়িয়ে যায় শরীরে, অন্য বিভিন্ন অংশে ছড়িয়ে যাবে। এটাই আমাদের জন্য এই যে অস্বাভাবিকতাটা, এটা হচ্ছে ক্যান্সার। তো আমি যেটা বলেছিলাম যে ক্যান্সার শুনলেই কিন্তু আমরা একটা আতঙ্কের মধ্যে দিয়ে যাই যে আসলে ক্যান্সার হয়ে গেছে রোগীটার, অর্থাৎ মৃত্যু নিশ্চিত। তো এই বিষয়টা নিয়ে যে একটা আতঙ্কের মধ্যে সবাই থাকেন, আসলে কি ক্যান্সার আতঙ্কের বিষয়? না, ক্যান্সার আতঙ্কের বিষয় না। আমি ক্যান্সার নিয়ে কাজ করি বলি না, কারণ আমাদের আতঙ্কটা কখন হয়? আতঙ্কটা হয় যখন আমি এই সম্বন্ধে জানি কম। আমরা যে কোনো কিছুই, আমরা যখন ওটা কম জানি, সেটার ভয় বেশি। তা আমরা ক্যান্সার নিয়ে, আমরা যখন ক্যান্সারের যে একটা সময় ছিল আমাদের দেশে বা সারা বিশ্বে, একটা সময় ছিল ক্যান্সার সম্বন্ধেই কম জানতো, ডাক্তাররা কম জানতো, সায়েন্টিস্টরা কম জানতো। এখন যখন ক্যান্সার সম্বন্ধে এই উন্মোচনগুলো হচ্ছে, আমরা যখন ক্যান্সার বিশদভাবে জানতে পারছি, তখন আমরা ক্যান্সারের এই আতঙ্কটা, ক্যান্সারের ভয়টাকে আমরা জয় করতে পারতেছি। ক্যান্সার কিন্তু এখন জয় করছি আমরা। সারা ফার্স্ট ওয়ার্ল্ডে তো মানে অনেকাংশেই জয় করছে। আমরা তো এখন মানে ওদের গাইডলাইনে তো আমরা তো একই গাইডলাইনে আমরা চলি, তো আমরাও কিন্তু এখন জয় করেছি। কাজে আমরা এটা বলতে চাই যে ক্যান্সার কী হলে ক্যান্সার হয়, আমি কীভাবে চললে আমার ক্যান্সার, আজকের টপিকস এইসবই আসবে, সেটা নিয়ে আসলে আমার মনে হয় যে ক্যান্সার যদি আমি একটু জানার চেষ্টা করব, মানে আমাদের যারা ব্যক্তি পর্যায়ে যারা একটু তার নিজের সম্বন্ধে জানার পর দেখা যাবে যে আতঙ্ক কেটে যাবে। আমরা একটু বাংলাদেশের প্রেক্ষাপটের কথা একটু জানতে চাচ্ছি যে বর্তমানে বাংলাদেশে কোন ধরনের ক্যান্সারের সবচেয়ে বেশি বেড়ে চলেছে, বা কোন ধরনের ক্যান্সার এখন আপনারা বর্তমানে সবচেয়ে বেশি পেয়ে থাকেন? বাংলাদেশে আর বিশ্বের সাথে একই, মোটামুটি এটার সাথে খুব আমাদের 1 নম্বর ক্যান্সার হচ্ছে লাং ক্যান্সার, ফুসফুস ক্যান্সার। এই ফুসফুস ক্যান্সারটা এটা আমাদের একদমই আমাদের দেশে 1 নম্বর র্যাঙ্কে আছে। 2 নম্বরে আসে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। এটা ফিমেলদের এত ইয়াটা হয়েছে, এটা রেটে 2 নম্বরে চলে আসে ব্রেস্ট ক্যান্সার। 3 নম্বরে আছে আমাদের দেশের প্রেক্ষাপটের ওরাল ক্যাভিটির ক্যান্সার, মুখগহ্বরের যে ক্যান্সার, এটা আমাদের 3 নম্বরে চলে আসে। 4 নম্বরে আসে আমাদের স্টোমাক ক্যান্সার, লিভার ক্যান্সার, লিম্ফোমা। এগুলো আমাদের একটা পর্যায়ক্রমে আমাদের হাসপাতাল থেকে যে রেজিস্ট্রি, সেই রেজিস্ট্রি অনুযায়ী আমরা দেখি যে এই ক্যান্সারগুলো ক্রোনোলজিক্যালি ইম্পর্টেন্ট, মানে র্যাঙ্কিংয়ে। ডাক্তার জাহাঙ্গীর, তাহলে আমরা একটু আপনি যে ক্রমিংটা আমাকে করে দিয়েছেন, যে লাইনটা আমি ওই অনুযায়ী একটু আগাতে চাই। যে প্রথমে তো লাংস ক্যান্সারটা বলেছেন একদম নাম্বার 1-এর, যদি আমরা চিন্তা করি বর্তমানে, তাহলে এই যে ফুসফুস ক্যান্সার যেটা, তার জন্য সবচেয়ে বড় কারণটা কি, এবং প্রতিরোধ করবার জন্য আমরা কি করতে পারি? ফুসফুসের ক্যান্সারের কারণ যদি জানি, তখন কিন্তু প্রতিরোধটা চলে আসবে। ফুসফুস ক্যান্সারের 1 নম্বর কারণ হচ্ছে তামাক জাতীয় দ্রব্য। এটা আমরা যে সারা ওয়ার্ল্ডে একই, তামাক জাতীয় দ্রব্য। আমরা এখন তামাকের যে ইউজটা, এটা আমরা না এখন বিভিন্ন মানে এত ভেরিয়েশন আসছে। আমরা কেউ ধূমপান করছে, কেউ পানের সাথে খাচ্ছে, কেউ গুল, কেউ খৈনি, কেউ মানে একদম সিগার, মানে চুরট, বা যেই ভাষায় আমরা বলতেছি এখানে, তামাকটাকে এক এক রকমের ভাবে আমরা পর্যায়ে যেই প্রিপারেশন আমি তামাকটা নিই,
সেই তামাকটা হচ্ছে 1 নম্বর কালপ্রিট। 2 নম্বর আমাদের কিছু ওয়ার্কার্স আছে, কিছু মানে অকুপেশনাল হ্যাজার্ডস বলি, অকুপেশনাল রিস্ক বলে যেগুলো, যেমন অ্যাসবেস্টস, আমাদের যারা কয়লার খনিতে কাজ করতেছে তাদের কিছু ওই কাজ থেকেই ইয়াটা হয়ে আসতেছে। আমাদের যারা ট্যানারিতে কাজ করে তাদের এয়ার পলিউশন, আমাদের দেশে এয়ার পলিউশন একটা বড় একটা রিস্ক ফ্যাক্টর হয়ে আসছে। যারা গার্মেন্টসে কাজ করছে, তুলার ফ্যাক্টরিতে কাজ করছে, এটাকে অ্যাসবেস্টস, তাদের এই জন্য ডাস্টটা, এই ডাস্টটা তাহলে এই যে প্রতিরোধের জন্য আমি যেটা বলেছিলাম, যেহেতু আজকের বিষয়টাই হচ্ছে প্রতিরোধ কিভাবে আমরা করতে পারি, সেই ক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন? আমার পরামর্শ হচ্ছে যে এখানে ক্যান্সার হওয়ার জন্য, লাং ক্যান্সার বা যে কোনো ক্যান্সার হওয়ার জন্য আমাদের কিছু মানে পাবলিক মানে ব্যক্তি পর্যায়ের কিছু বিষয় আছে। ব্যক্তি পর্যায়ের বিষয় হচ্ছে যেমন আমাদের লাইফস্টাইল কিছু বিষয়, যেমন আমাদের লাইফস্টাইলে আমি ধূমপান আমি করছি, ভালো লাগছে করছি, মানে এরকম একটা ব্যাপার আছে। আমি যদি এখন যে বলি যে ধূমপানটা ছেড়ে দেন, সে কিন্তু ধূমপানটা এখন ছেড়ে দিতে পারতেছে না, কিন্তু এই ধূমপানের কারণে যখন তার ক্যান্সার হচ্ছে তখন ছেড়ে দিচ্ছে, একদম অবভিয়াস। তাই আমার ইয়েটা হলো যে এই ধূমপান শুধু আমি মুখে বললাম সে ছেড়ে দেবে এটা না, এটা একটা রাষ্ট্রীয় পর্যায়ে একটা প্রোগ্রাম থাকতে হবে, একটা পদক্ষেপ সে রাষ্ট্রীয় পর্যায়ে কিন্তু আমাদের নিতে হবে, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে একেবারে। এবং হচ্ছে ধূমপানের কথা যেটা বলছিলেন, ধূমপান যারা হচ্ছে করে থাকেন, পাশাপাশি যারা করেন না তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই কারণে। এখন একটু আমি বাংলাদেশের পরিসংখ্যাটা জানতে চাচ্ছি যে বর্তমানে হচ্ছে বাংলাদেশের ক্যান্সারের পরিসংখ্যাটা আগের তুলনায় কতটুকু? বাংলাদেশে বর্তমানে ক্যান্সার রোগীর সংখ্যা 16 লক্ষের উপরে। 16 লক্ষের উপরে, প্রায় 16.5 লক্ষের মতো। আর আমাদের সবচেয়ে স্ট্যাটিস্টিক্স হলো যে আমাদের প্রতি বছর যে নতুন ক্যান্সার রোগীর সংখ্যা 1,66,000-এর উপরে প্রতি বছর, সেটা প্রতি হচ্ছে বছরে নতুন করে যুক্ত হচ্ছে। এটা একটা। আর মৃত্যু হচ্ছে 1,16,000 মতো। নাম্বারটা কিন্তু অনেক বড়। না, নাম্বারটা বড়, এবং নাম্বারটা সবচেয়ে জায়গাটা হলো, ভাবার জায়গাটা হচ্ছে 1,66,000, 1,16,000। এই যে 66 আর 16-র যে গ্যাপটা, এটা কিন্তু কম। এই গ্যাপটা যত বড় করা যায়, 1,66,000 যদি মৃত্যুর সংখ্যা 50,000 হয়, তখন হচ্ছে যে আমাদের অগ্রগতির ইয়াটা আসবে। আমাদের এই যে আমরা যে কাজ করতেছি, আমাদের টার্গেট, প্রতিরোধ ব্যবস্থাটা তখন ইফেক্টিভ হবে। যে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে যে ডেথ রেট কমায় আনা, ইনসিডেন্স কমায় আনা, এই যে নিউ কেস হচ্ছে এগুলো কমায় আনা। এই যে এটা কমানোর একটা বড় অংশ হচ্ছে যে আমাদের অ্যাওয়ারনেস, প্রতিরোধের 2টা উইংসে আমরা কাজ করতে হবে, অ্যাওয়ারনেস, স্ক্রিনিং। এই 2টা উইংসে যতক্ষণ পর্যন্ত আমরা কাজ না করতে পারবো, এই উইংসটা, এটার আমরা রাষ্ট্রের একটা পৃষ্ঠপোষকতা লাগবে। যে অ্যাওয়ারনেসটা আমি যদি একদম ব্যক্তি পর্যায়ে আসতে পারি, অ্যাওয়ারনেসটা সহজ জিনিস, যেটা আমি সচেতনতা করব কি হলে ক্যান্সারে কি করা উচিত, কি করা উচিত। স্ক্রিনিং এর কথা আপনি যেটা বলছিলেন যে ক্যান্সার কিন্তু স্ক্রিনিং করলে অনেকটাই হচ্ছে কি কনফার্ম হওয়া যায় বা কোন স্টেজে আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তো রোগীরা দেখা যায় শেষ পর্যায়ে চলে আসেন, যখন হচ্ছে যেহেতু কোনো সিমটমস অনেক ক্ষেত্রে দেখা যায় না। তো স্ক্রিনিং এর জন্য সরকারিভাবে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে আপনি মনে করছেন, বা চিকিৎসকরা বা কি করতে পারেন বলে মনে করছেন আপনি? স্ক্রিনিংটা আসলে এটা একটা প্রোগ্রামটা এরকম যে স্ক্রিনিং আসলে কি, যেই সুস্থ মানুষ যার ক্যান্সার হয়নি, আমরা এইভাবে একটু ডিজাইন করি যে যাদের রিস্ক গ্রুপ আছে, যাদের ফ্যামিলিতে ক্যান্সার আছে, বা যার লাইফস্টাইল ইরেগুলার, খুব লাইফস্টাইল, ওবেস, তার ব্যাড হ্যাবিটস, অনেক ব্যাড হ্যাবিটস আছে, কোনো লাইফস্টাইলে ডায়াবেটিস আছে, ক্রনিক কিছু ডিজিজ আছে, আমরা এই সব বিষয়গুলো যদি আমরা একসাথে নিয়ে আসতে পারি, একসাথে নিয়ে আসার পর আমরা এই গ্রুপটাকে আমরা স্ক্রিনিংয়ের আওতায় আনবো। স্ক্রিনিং মানে হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট সময়ে তাকে আমরা এই প্রোগ্রামের আওতায় আনবো, সে এসে কিছু চেক আপ করবে, এটি স্ক্রিনিং, আর কিছু না। আচ্ছা, আমি এবার একটু জানতে চাই যে ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে, যেহেতু আপনি বললেন যে 1 লাখের কিন্তু বেশি, প্রায় 1.5 লাখেরও বেশি হচ্ছে বর্তমানে প্রতি বছর কিন্তু যুক্ত হচ্ছে নিউ কেস, এবং তার তুলনায় বাংলাদেশের যে হাসপাতালগুলো রয়েছে সেটা কতটুকু স্বয়ংসম্পূর্ণ, এটার একটা উত্তর আপনি দেবেন। সাথে একটু জিজ্ঞেস করে নিচ্ছি, যেহেতু সময় স্বল্পতা আছে আমাদের, একটা জানতে চাই যে বিদেশে কিন্তু ক্যান্সারের চিকিৎসার জন্য এখনো মানুষ অনেক বেশি বিদেশমুখী। তো কি কারণে আসলে এত মানুষ বিদেশি চিকিৎসার উপর বেশি ভরসা করছেন, বাংলাদেশের চিকিৎসার উপর নয় ক্যান্সারের ক্ষেত্রে? এইটার ব্যাপারে আমার প্রশ্নটা একটু অন্যভাবে আসে, উত্তরটা একটু অন্যভাবে আসে। যদি আপনি প্রশ্নটা করেন যে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা সম্ভব, আমি বলবো যে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা সম্ভব। আমার পাশের দেশে বা ইন্টারন্যাশনাল মানের যে চিকিৎসাটা, তারপরে তো পাশের দেশে হচ্ছে মানুষ অনেক বেশি যাচ্ছে। না, আমি এটা যাচ্ছি, কিন্তু আমার বাংলাদেশে সম্ভব। এই সম্ভবটা আমরা কি মেসেজটা পৌঁছাইতে পারছি কিনা, যে বাংলাদেশে চিকিৎসা হচ্ছে আমাদের। আমি পাশের দেশে আমি 1 বছর ফেলোশিপ করেছি, ওদের সাথে আমি থেকেছি, ওদের সাথে আমি জেনেছি। ওদের যে বিষয়টার সাথে হলো যে একটা সিস্টেম ডেভেলপ করা, হেলথ সিস্টেম। এই যে হেলথ সিস্টেম ডেভেলপটা করা, এইটা আমাদের হেলথ সিস্টেমটা আমাদের এখন ডেভেলপটা
হয়। প্রয়োজন হয়ে পড়ছে। হেলথ সিস্টেমে যে আমার এখানে ক্যান্সার রোগীর যে একটা ওয়ান স্টপ সেন্টার, তার রোগ নির্ণয়ের পর তার ট্রিটমেন্ট, তাকে স্ক্রিনিংয়ে আনা, অ্যাওয়ারনেসে আনা, স্ক্রিনিংয়ে আনার পর আমি আর্লি ডিটেক্ট করতে পারবো। স্ক্রিনিং একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আর্লি ডিটেকশন। এই আর্লি ডিটেকশন যদি হয়, আমি যদি স্টেজ 1 বা স্টেজ 2-তে যদি আমি নির্ণয় করতে পারি, তাকে আমি কিউর করে ফেলতে পারবো। সারা ওয়ার্ল্ডে যা পারে আমরাও তা পারবো। কারণ প্রোটোকল তো একই, হ্যাঁ, চিকিৎসা প্রোটোকল তো সেম সব প্রোটোকল জায়গায় সবই সেম আছে। এখন আমাদের যে ইয়ের বিষয়টাতে, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থাপনাটার ব্যাপারে এটার যে একটা শৃঙ্খলা, এটার যে একটা সিস্টেমেটিক যে কাজটা, এই কাজটা আমাদের এখন খুব দরকার হচ্ছে। আমাদের, আপনার প্রশ্নটা ছিল যে আমার দেশে কি এই ব্যবস্থাপনা কি ঠিক, সব ঠিক আছে আমাদের দেশে। আপনি দেখেন মেডিকেল কলেজগুলোতে, 8টা মেডিকেল কলেজগুলোতে আমাদের ক্যান্সার ডিপার্টমেন্ট আছে। এইটা একটা আমাদের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে, আমাদের প্রায় 500 বেডের একটা হসপিটালে সার্বক্ষণিক এটা একটা মানে অনবরত আমরা সেবা তারপর দিয়ে তো স্যার যাচ্ছি। দেখা যায় যে কেমোথেরাপি নেবার জন্য কারো যদি হচ্ছে কেমোথেরাপি এখন নিতে প্রয়োজন হবে, তার ডেট আসে আরো 3 মাস 4 মাস পরে, সেক্ষেত্রে তো সেই রোগীর যে ক্যান্সারের চিকিৎসাটা সেটা একটু পিছিয়ে পড়ছে না? না, 3-4 মাস পড়তে আসে না। আমাদের এখন ক্যান্সার যদি আমি আজকে যদি আমি বলি যে এই রোগীটা আজকে কেমো পাবে, আজকে কেমো সেটা পাবে, এখনো ব্যবস্থা আছে না, এটা সরকারি আমরা, এটা আমাদের শুধু হাসপাতালগুলোতে? তাই না, আমাদের সরকারি হাসপাতালে সম্পূর্ণ কেমো ওষুধ ফ্রি দিচ্ছি। মানে এই মেসেজটা জানে না। আমি এটাই বলতে চাচ্ছি যে কোথায় যেতে হবে এই সেটা মেসেজটা জানছে না। জানে কোথায় যেতে হবে। আমাদের যেমন রেফারেল সিস্টেমটা আমরা ডেভেলপ আচ্ছা, করি। আমি একটু আপনার কাছ থেকে হাসপাতালগুলোর নাম যদি একটু জেনে নিতে চাই, যে কেমোথেরাপির জন্য রোগীরা কোন হাসপাতালে যাবেন? আমাদের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে, আমাদের এটা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে, আমাদের ক্যান্সার BMU যেটা আছে। বিএমইউতে যে আছে, ঢাকা মেডিকেল, স্যার সলিমুল্লাহ সোহরাওয়ার্দী, একদম অর্গানাইজ ডিপার্টমেন্ট। এগুলো আমি সরকারি খাতগুলো বলছি। ময়মনসিংহ মেডিকেল, চিটাগাং মেডিকেল, রাজশাহী মেডিকেল, প্রত্যেকটা বরিশাল সরকারি মেডিকেল, মেডিকেলে প্রত্যেকটা কিন্তু সরকারি ডেডিকেটেড মেডিকেল কলেজে একটা হসপিটাল ডেডিকেটেডলি আছে। আচ্ছা, আমি এবার একটু চলে আসি প্রতিরোধের ক্ষেত্রে, যেহেতু আমরা কথা বলছিলাম, তো একটু প্রতিরোধের ব্যাপারে জানতে চাই। ব্রেস্ট ক্যান্সারের কথা আপনি তো বললেন যে 2 নাম্বারই কিন্তু এখন হচ্ছে ব্রেস্ট ক্যান্সার আছে। সেক্ষেত্রে শুধুমাত্র যদি স্ক্রিনিংটা এবং মেমোগ্রাফিটা যদি বছরে একবার আমাদের দেশে নারীরা করে থাকেন, সম্পূর্ণভাবে ব্রেস্ট ক্যান্সার থেকে নিরাময় সম্ভব, এমনটাই চিকিৎসকরা বলে থাকেন। এই বিষয়ে আপনি কি বলবেন? আমি এইটার আগে আরেকটু ইয়েতে যাই। আমরা আমাদের যে মানে ব্যক্তিগত যে প্রবলেমগুলো ব্যক্তিক পর্যায়ে হচ্ছে আমাদের, যেমন আমরা হেলথ অ্যাওয়ার না, স্বাস্থ্য সচেতন না। আমার ওজন, আমার খাদ্যাভ্যাস, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই যে 3টা বিষয়কে যদি আমি এক করতে পারি, যদি এক করতে, যেমন আমরা ওবেস, এটা আমাদের কোনো স্থূলতা নিয়ে আমাদের কোনো স্থূলতা নিয়ে আমাদের কোনো পীড়া হচ্ছে না। যে এই স্থূলতা, যে আমার এই স্থূলতার কারণে আমাদের যে ফিমেল পার্সনরা, তাদের স্কিনের নিচে যে সাবকিউটেনিয়াস ফ্যাট আছে, এই ফ্যাট থেকে স্ট্রোজেন প্রোডাকশন হচ্ছে, আচ্ছা, অনবরত স্ট্রোজেন। ব্রেস্ট ক্যান্সারে একটাই কালপ্রিট, স্ট্রোজেন, ওভার স্ট্রোজেন। একটা স্ট্রোজেন তার শারীরিক গঠনের জন্য, চলনের জন্য লাগবে, সেটা আল্লাহ তার শরীরের মধ্যেই তৈরি করার একটা ব্যবস্থা দিয়েছেন। কিন্তু এই স্ট্রোজেনটা যদি অ্যাক্সেস হয়ে যায় কীভাবে? এই যে আমাদের গ্রামে আমি দেখেছি যে গ্রামে একটা মা সে ওরাল কন্ট্রাসেপটিভ নিচ্ছে, কতদিন নিতে হবে সে জানে না। সে 10 বছর, 15 বছর, 20 বছর ওরাল কন্ট্রাসেপটিভ, এটা যে অ্যাক্সেস হয়ে যাচ্ছে, এই মেসেজটা তাকে দিতে হবে। তো এই যে ওরাল কন্ট্রাসেপটিভ, তার হাজবেন্ড যে তাকে হেল্প করবে, যে না, ও 1 বছর ও কন্ট্রোল করবে, 1 বছর আমি কন্ট্রোল করব, এই মেসেজটা আমাদের লাগবে। মানে জন্ম নিয়ন্ত্রক যে বড়িটা সরকারিভাবেও যে দেওয়া হয়ে থাকে, সেগুলোর যে একটা নির্দিষ্ট সময়সীমা আছে, এই ব্যাপারে অ্যাওয়ারনেসটা আমাদের মহিলাদের বা আমাদের নারীদের এখনো হয়নি, যার জন্য এস্ট্রোজেন প্রোডাকশনটা বেড়ে যায় এবং ব্রেস্ট ক্যান্সারের একটা প্রবণতা তৈরি হচ্ছে। কি হলে বা কি খেলে বা কি না করলে ক্যান্সার হবে, তো এটা নিয়ে একটু জানতে চাচ্ছি, যে আসলে কি হলে ক্যান্সার হয় এটাও জানবো, এবং পরে আমরা একটু প্রতিরোধ নিয়ে আরও আপনার কাছ থেকে জানবো। আমরা এই প্রশ্নটা আসলে আমাদের প্রতিদিনকার যে জীবনযাপন, সেই জীবনযাপনের সাথেই জড়ায় আছে, এটার সাথে জড়ায় আছে। আমরা হয়তো এটা খুঁজতেছি না বা এটা নিয়ে ভাবতেছি না। যেমন আমরা প্রথমেই আমরা ডায়েট, খাদ্যাভ্যাসের মধ্যে আপনি দেখেন যে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে আমরা যদি হেলদি ফুড যদি অভ্যাস করতে পারি, হেলদি ফুডের মধ্যে ভেজিটেবলস, ফ্রুটস, আমাদের এই 2টা জিনিসের প্রতি আমরা জোর দিই, সাথে যদি আমরা মিষ্টান্ন জাতীয় খাবারের প্রতি যদি আমরা একটু অ্যাভয়েড করে দিই, আর একটা রেড মিট, যেটা এখন আমি উল্টিয়ে দিই, দেখা যাবে রেড মিট, প্রসেসড মিট, ফাস্ট ফুড, এগুলোর প্রতি আমাদের ঝোঁক বেশি, এটার প্রতি আমরা জড়াই আছি। এর ফলে আমাদের স্থূলতা বেড়ে যাচ্ছে। এটা একটা খাদ্যাভ্যাসে যদি এটা কিছু ব্যাড হ্যাবিটসের ব্যাপারে, যেমন আমাদের ধূমপান, তারপরে অ্যালকোহল, আদার্স ব্যাড হ্যাবিটস, যে এনি কাইন্ড অফ ব্যাড হ্যাবিটস,
এই ব্যাড হ্যাবিটসগুলো যদি আমাদের অ্যাভয়েড এগুলো থেকে আমাদের ক্যান্সার হচ্ছে। একটা হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এইটা এত বড় একটা সমস্যা, এটা আমাদের সমস্যা মনেই হচ্ছে না। কারণ আমি বাসা থেকে বের হলাম, আমি গাড়িতে উঠলাম, অফিসে এলাম, লিফটে উঠলাম, লিফটে থেকে অফিস করলাম, বাসায় গেলাম, মানে পুরো জায়গাটার মধ্যে মানে আমি 16 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা ছুটছি, ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি নেই। এই যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি এটা একটা বড় একটা বিষয়। একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর। হয়েছে আমাদের কিছু ইনফেকশনস কজ আছে, এটা আমাদের যেমন ভাইরাল ইনফেকশন আছে, আমাদের হিউম্যান পেপিলোমা ভাইরাস, জরায়ুর মুখের ক্যান্সারের জন্য, হেপাটাইটিস বি ভাইরাস, এপস্টেইন বার ভাইরাস, আমাদের হেলিকোব্যাক্টার পাইলোরি, আমরা যে গ্যাস্ট্রিক ক্যান্সারের জন্য একটা ইম্পর্টেন্ট। আমাদের যে এই ইনফেকশনগুলো, এগুলো যদি আমরা একটু বুঝতে পারি যে কী হলে এই ভাইরাসগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি, সেটা একটা বিষয় আছে। আমাদের কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আছে, এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসগুলো থেকে আমাদের যে ক্যান্সারগুলো হয়, আমাদের অকুপেশনাল কিছু হ্যাজার্ডস আছে। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি যে জরায়ু মুখের ক্যান্সারও কিন্তু এখন অনেক বেশি, তো তার জন্য তো ভ্যাকসিনেশনের ব্যবস্থা আছে। আরও কোন কোন ক্যান্সারের জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা আছে এবং এই বিষয়ে আমরা কতটুকু জানি? না, এই বিষয়ে আমাদের যে প্রোগ্রামগুলো, আমি এটাই বলছি যে আমাদের প্রোগ্রামগুলো খুব দরকার। যেমন আমাদের জরায়ুর মুখের ক্যান্সারে একটা ভাইরাস কালপ্রিট, হিউম্যান পেপিলোমা ভাইরাস, এইটার একটা প্রতিষেধক ভ্যাকসিন আছে। এই ভ্যাকসিনটা যদি আমি সময়ের মধ্যে দিয়ে দিতে পারি, এবার যেমন সরকার ইপিআই শিডিউলের মধ্যে দিয়েছে স্কুল গোয়িং গার্লদের জন্য, স্কুলে যারা পড়ে ওই মেয়েদের জন্য আমরা এই প্রোগ্রামটা আছে। এটা অদ্ভুত একটা ইফেক্টিভ প্রোগ্রাম হবে, এটা আমাদের ভবিষ্যতে অনেক কাজে। মানে আমরা হয়তো অনেক খেয়ালই করি না যে সরকারের যে ইপিআই শিডিউলে যে আমাদের মানে 9টা রোগ যে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে, এই যে আমরা যে 9টা রোগ থেকে প্রতিরোধ পাই, এটা যে ওই সারা দেশের মানে হেলথ ওয়ার্কাররা যে কত নিরবিচ্ছিন্নভাবে কত সুন্দরভাবে এই কাজগুলো করতেছে, সেই কাজগুলো করে কিন্তু একটা জাতিকে একটা বড় একটা ডিজাস্টার থেকে আমাদের রক্ষা করতেছে। ইপিআই শিডিউলের মধ্যে কি এখন জরায়ু মুখের যে ক্যান্সার বা জরায়ু ক্যান্সার, সেই ভ্যাকসিনটাও তো এখন স্কুল প্রোগ্রামে আছে। ইপিআই তো বাচ্চাদের স্কুল প্রোগ্রামে সরকার এটা নিয়েছে। এই হেপাটাইটিস বি ভাইরাস আর হিউম্যান পেপিলোমা ভাইরাস, এই প্রোগ্রামগুলো এখানে আছে। আচ্ছা, এবার একটু জানি যে এই যে লিভারের ক্যান্সার, আপনি জানেন হয়তো যে ফ্যাটি লিভারের সংখ্যা বাংলাদেশে কি পরিমাণ বেড়ে গেছে এবং ফ্যাটি লিভার থেকে লিভারের ক্যান্সারটাও হচ্ছে এখন বাড়ছে। আমরা সবসময় জানতাম যে ফ্যাটি লিভারটা হলে মূলত আমরা চিন্তা করতাম যে অ্যালকোহলের জন্য হয়তো ফ্যাটি লিভারটা হয়, কিন্তু এখন নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সংখ্যা কিন্তু অনেক বেশি। তো একটু লিভার ক্যান্সার নিয়ে একটু জানতে চাচ্ছি যে ফ্যাটি লিভারের জন্য যে লিভার ক্যান্সারটা হয়, এই বিষয়ে আমরা কতটুকু জানি? না, ফ্যাটি লিভার আর লিভার ক্যান্সার দুই। আমাদের ফ্যাটি লিভারটা হচ্ছে আমাদের এই আমরা পাক ভারতে যে অঞ্চলটা, এখানে দেখেন আপনি জিওগ্রাফিক্যালি আমাদের খাদ্যাভ্যাসটা হচ্ছে কার্বোহাইড্রেট বেসড। আমরা ভাত খাই, আলু ভর্তা দিয়ে তারপর একটা মিষ্টি খাই, 3টি কার্বোহাইড্রেট। আমরা একটু মিষ্টি, আমাদের উৎসবে, যে কোনো উৎসবে আমাদের মিষ্টি না হলেই হয় না, আমাদের মিষ্টি থাকতেই হবে। তা আমাদের মানে কি দেখেন, আমাদের সংস্কৃতির সাথে এটা মিশে গেছে, আমাদের কালচার এটা। আমরা একটু ওবেস হবো, এটা ভালো লাগে। আমরা লিনেন থিন আমাদের ভালো লাগে না, লিনেন থিন এটা আমরা কেমন জানি। তা আমাদের ওবেসটা আমাদের এই যে কালচারের সাথে যে ইয়েটা আসে, আমরা এখান থেকে এখন একটু চেঞ্জ হওয়ার সময় আসছে। আমরা যদি চেঞ্জ হতে পারি যে আমাদের এই যে যারা কার্বোহাইড্রেট রিচড ফুড যাদের, তাদের ফ্যাটি লিভার হবে। আমাদের বাঙালি সবারই ফ্যাটি লিভার গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। গ্রেড 1, গ্রেড 2 এটা আমাদের কোনো ইয়েতে না, গ্রেড 3 এটা রিস্ক পড়ে চলে আসতেছে। এটা আমাদের মানে লিভার ক্যান্সারের মূল কালপ্রিট হচ্ছে বি ভাইরাস। ভাইরাসটা হচ্ছে মূল কালপ্রিট। যে এই ভাইরাসটা যদি আমরা এখান থেকে, ভাইরাসটা আসে সহজভাবে, এটা আমরা ওরাল রুটে আসে, অথবা আমরা যে ভ্যাকসিন, আমরা যে আখের রস খাচ্ছি না, সহজ যে আখের রস খাচ্ছি, এই আখের রস যার এসবিএসসি যে পজিটিভ, যে তার লালাতেই ভাইরাসটা থাকলো, সে গ্লাসে আখের রসটা নিল, ওই লালাটা ওই গ্লাসে লেগে গেল, সেটা যদি গরম পানিতে না দেওয়া হয়, ওরা গরম পানিতে ধোয় না, তাই তো? ওরা গরম পানি দিয়ে ধোয় না, ওরা এমনি একটু নর্মাল একটু ধুয়ে দিয়ে ঠিক আছে। তা আমরা ওখান থেকে আবার যে আমরা হোটেলে একই গ্লাস যে শেয়ার করছি, হোটেলে যেসব রেস্টুরেন্টগুলোতে আমরা খেতে যে বসতেছি, একই গ্লাস শেয়ার করতেছি, এইসব বিষয়গুলো, ছোটো ছোটো বিষয়গুলো, এইগুলোতে যদি আমরা যে নিরাপদ পানির ব্যবস্থা, নিরাপদ খাদ্যাভ্যাস, হেলদি ওয়েট, হেলদি ডায়েট, আমাদের যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমাদের কিছু ইনফেকশনস, এই সবগুলো বিষয়ে যদি আমি সচেতন হতে পারি, এই সচেতনতার বিষয়গুলো থেকে আমি আমার ক্যান্সার, আর স্ক্রিনিংয়ের ব্যাপারে যদি আমরা পুরো একটা জনগোষ্ঠীকে স্ক্রিনিংয়ে আওতায় আনতে পারি, তখন আমি যদি ক্যান্সার হয়েও থাকে, আমরা আর্লি ডিটেক্ট করে তাকে কিওর করে ফেলতে পারবো। আচ্ছা, আমি এবার একটু জানতে চাই যে আমাদের হাসপাতালগুলোর সীমাবদ্ধতাটা কোথায়?
আমাদের হাসপাতালগুলোর সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতা ম্যান পাওয়ারে, মানে সিস্টেমেটিক ওয়েতে। হাসপাতালের সব জিনিস আছে, এত ভালো ভালো ইনস্ট্রুমেন্ট, একদম ওয়ার্ল্ড ক্লাস ইনস্ট্রুমেন্ট আমাদের হাসপাতালগুলোতে আছে, আমি বিশ্বাস করি। ঠিক আছে, আপনি আল্ট্রাসোনো মেশিন বলবেন, সিটি স্ক্যান মেশিন বলবেন, আমাদের যে রেডিওথেরাপির মেশিন, মানে দ্য ওয়ার্ল্ডের ব্র্যান্ড ছাড়া আমাদের এখানে মেশিন নেওয়া হচ্ছে না। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমাদের ম্যান পাওয়ার, যে স্কিল্ড ম্যান পাওয়ার, এই জায়গাটাতে একদমই উদাসীন আমরা। আমার যেমন একটা ক্লিনার দরকার, হাসপাতালটা ক্লিন না। এখন আপনি যাওয়ার সাথে সাথে আপনার মনে হবে যে কোথায় আসলাম, প্রথম একটা ধাক্কা লাগলো, পরিষ্কার পরিচ্ছন্নতার ধাক্কা লাগলো। সার্ভিস উইথ স্মাইল, হাসপাতালে একদম একটা শব্দ, সার্ভিস উইথ স্মাইল। আমার মনে অনেক দুঃখ, কিন্তু আমি রোগীর সামনে এটা প্রকাশ করব না। আমি হাসতে হাসতে তাকে মানবিক একটা সেবাটা। আমাদের দেশে এখন এই মুহূর্তে যদি আমরা এই সিস্টেমটাকে ডেভেলপ করা, আমাদের যে ম্যান পাওয়ার আছে, ম্যান পাওয়ারগুলোকে ট্রেন্ড আপ করা। আমাদের যে ডাক্তার আছে, আমাদের ডাক্তারদের দেখেন আপনার ট্রেনিংয়ের যে ব্যবস্থাগুলো, এখানে কি আমাদের উদাসীন? আমাদের ডাক্তারদের তো ট্রেনিং দরকার, ডাক্তারদের, শিক্ষকদের। আমি মনে করি একটা জাতি গঠন করতে হলে ডাক্তাররা জাতিকে সুস্থ রাখবে আর শিক্ষকরা জাতিকে গড়ে তুলবে। এই দুই গ্রুপকে যদি যত ট্রেনিং আনতে, আপনি ট্রেনিংয়ে বিদেশে পাঠানোর দরকার নেই, আপনি বিদেশি ট্রেনার আপনি এখানে আনেন, বিদেশি ট্রেনারটা এখানে আনেন। এখানে বাংলাদেশে যে পরিমাণ হচ্ছে কেসগুলো পাওয়া যায়, অন্যান্য দেশে কিন্তু এই ধরনের কেস পাওয়া সম্ভব না, কারণ আমাদের জনগোষ্ঠী এত বেশি। একদম আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি স্যার, আপনার কাছ থেকে ছোট্ট করে জানতে যাব, যেহেতু প্রতিরোধ নিয়ে আমরা আজকে কথা বলছিলাম, দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে ক্যান্সার প্রতিরোধ করবার জন্য একদম কোন কাজগুলো করণীয়? আমি আসলে এটা এক শব্দ যদি আমি বলতে চাই, যে নিজের প্রতি সচেতন হওয়া, শুধু নিজের প্রতি। কারণ আপনার জীবন আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, প্রত্যেকে যে যার জীবন সবচেয়ে বেশি ভালোবাসে, সে তার লাইফটি দেখুক না, সে তাকেই দেখুক। সে মোটা হয়ে যাচ্ছে, তার খাদ্যাভ্যাস ঠিক না, তার ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, তার প্রেশার কন্ট্রোল নেই, তার হার্টের ডিজিজ হয়ে যাচ্ছে, ব্রেন নার্ভাস সিস্টেমের ডিজিজ হয়ে যাচ্ছে, ক্রনিক ডিজিজ হয়ে আছে, তার এগুলো নিয়ে তার যে এই যে সচেতন, মানে একদম লেভিশ যে ভাবটা না, এই লেভিশ ভাবটা থেকে আমাদের ফিরে আসা। আমাতে ফিরে আসলেই ক্যান্সার জয় হয়ে যাবে। মানে আমরা যদি একটা স্বাস্থ্যকর, যেটা বললেন যে নিজেকে ভালোবাসে, এটা যদি করতে পারি, তাহলে ক্যান্সার এভাবেই প্রতিরোধ করবা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এত সুন্দর করে বিস্তারিত আলোচনা করবার জন্য। আপনাকে ধন্যবাদ, যমুনা টিভিকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। দেখা হবে আবারও রবি, সোম এবং মঙ্গলবার ঠিক 3:30টায়।